ছাড়ো হাত ছাড়ো সাহেব ও সাহেব হাতে পাই মোর ব্যথা ও সাহেব হাতে পাই মোর ব্যথা স্বপ্নে দেখলাম কে যেন আমাকে হাত ছানি দিয়ে ডাকছে ওরে তুমি শীঘ্র করে এই স্বর্গে ধামে চলে এসো আমার যে মনে হচ্ছে আমার যে মৃত্যু অতি নিকটে এখন আমি কি করব আমার যে একমাত্র নয়নের মণি অবুঝ শিশু কামাল আর যে আমার এই রূপনগরের সিংহাসন আমি যে কার হাতে তুলে দিয়ে যাব প্রহরী যাও যাও প্রহরী উজির ওমর খাঁ এবং আমার বেগম হোসনা বানুকে অতি শীঘ্র যে আমার রাজপ্রাসাদে পাঠিয়ে দাও আমাকে কি জন্য স্মরণ করেছে যা আপনা উজির সাহেব আজ নিশীথে আমি একই স্বপ্নে দেখলাম কে যেন আকাশ থেকে আমাকে ডাকছে তুমি শীঘ্র করে তুমি যেই স্বর্গ ধামে চলে এসো উজির সাহেব আপনা আমার মনে হয় আমি যে আর বাঁচবো না উজির সাহেব আমার একমাত্র কলিজার টুকরা নয়ন মণি শিশু কামাল আর এই রূপনগরীর আমার বেগম এই রূপনগরের সিংহাসন আমি যে রেখে গেলাম আপনার হাতে আমার এই রূপনগরের হিন্দু মুসলমান অতি দুঃখে প্রজাদের আপনি যে তার
পুত্র সমতুল্য ভাবে দেখে রেখেন উজির সাহেব। আর তাদের সুখী যে আপনার হবে সুখী, আর তাদের দুঃখে যে আপনি হবেন দুঃখী। জাহাপনা, আপনি কি বলছেন জাহাপনা? আমি যা ধরতে পারছি না জাহাপনা। এই অল্প বয়সে আপনি আমাকে একা ফেলে ওই পরে চলে যাবেন জাহাপনা। বলুন জাহাপনা, আপনি বলুন। কেঁদো না বেগম, কেঁদো না। এই দুনিয়াতে কেউ চিরদিন বেঁচে থাকে না, সবাইকে একদিন না একদিন পরপারে যেতেই হবে। কিন্তু আমি যে ভাবতে পারিনি বেগম, এই অল্প বয়সে আমার মৃত্যু যে আমাকে হাত ছানি দিয়ে ডাকবে, এসো এসো বাবা কামাল, তুমি যে আমার মুখে এসো। পিতা গো, আমায় একা ফেলে আপনি চলে যাবেন? কাঁদিস নি বাবা কামাল, শুধু যে আমার মনে এতটুকু দুঃখ রয়ে গেল, আমি যে নিজ চোখে তোকে রাজ মুকুট পরিয়ে আমি যে দেখে যেতে পারলাম না বাবা। জাহাপনা, আপনি শান্ত হন জাহাপনা। বর্ষ বাবা কামাল, তুমি সিংহাসনে। আমি জীবিত থেকে আমি দেখে যেতে চাই আবার কামাল যে সিংহাসনে বসে এই রাজ্য সিংহাসন পরিচালনা করবে। জাহাপনা বেগম, আজ থেকে এই রূপনগরের সিংহাসন ছুপে দিয়ে গেলাম তোমার হাতে। কামাল উপযুক্ত না হওয়া পর্যন্ত তুমি সেই রাজ্য পরিচালনা করবে। কি বলছেন জাহাপনা? বেগম সাহেবা করবে রাজ্য পরিচালনা? সেই জন্য তোমাকে চিন্তা করতে হবে না ওমর খাঁ। আপনার কাছে আবার করে জোরে অনুরোধ রইল, আপনি তাদের সব সময় পাশে থাকবেন। আর আমি যদি আপনাদের কাছে কোনো ভুল করে থাকি, তাহলে আপনারা আমাকে ক্ষমা করে দিয়েন, আমাকে ক্ষমা করে দিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিতা কি হয়ে গেল জাহাপনা? আপনি আমাকে ছেড়ে ওই পরে চলে গেলেন জাহাপনা। আমি একটা সামান্য নারী হয়ে কি করে রাজ্য পরিচালনা করব জাহাপনা? বলুন জাহাপনা, আপনি বলুন জাহাপনা। কাঁদবে না বাবা কামাল, কাঁদবেন মা বেগম সাহেবা। আর কি হবে? আর যে চলুন আমরা সবাই মিলে জাহাপনার সাত কাজের ব্যবস্থা করি। জাহাপনা, বিধি রে যেন আকাশ ভেঙে পড়ল।
শিশুকালে পিতাহারা হইলাম গো, মাথাকে করিবে দোহর যেন আকাশ ভেঙে পড়িল আমার পিতা 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 সকলেরই সকল আছে আল্লাহ গো, ওই আল্লাহ আমার কেহ পিতা 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 চলো বাবা কামাল, চলো বেগম সাহেবা, আর কেঁদে কোনো লাভ হবে না। তার চেয়ে চলুন আমরা সবাই মিলে যাবো না, খাতকারের ব্যবস্থা করে গিয়ে। চলো বাবা। ওই রূপনগরী মহারাজের মৃত্যুর পর থেকেই বেগম হস্তান্তর করছে রাজ্য পরিচালনা। এখন ইচ্ছা করলে আমরা ওই সিংহাসনটা হাতের মুঠোয় নিতে পারি। তুমি তুমি কি বলো জাফর আলী খান? উজির সাহেব, সুযোগ মানুষের জীবনে একবারই আসে, আর এই সুযোগ আমরা হেলাই হেলাই হারাতে পারি না। বল, কি উপায়ে আমরা এই সিংহাসন দখল করে নিতে পারি? ওই বেগম হস্তাবানু আর আর ওই অবুসুযোগ কামালকে হত্যা করতে পারলে আমাদের আমাদের পথ একেবারে পরিষ্কার। আর তখন আমি হব নবাব, আর তুমি হবে আমার প্রধান উজির। বেগম শাহজাদাকে এমনি ভাবে হত্যা করলে দেই একটা একটা বিরাট গোলযোগের সৃষ্টি হবে একদম। তা কখনো হতে পারে না উজির সাহেব। ইব্রাহিম, তুমি আবার এসেছো আমাদের কাজে বাধা দিতে? বাধা দিতে নয় সেনাপতি জাফর আলী খাও, আমি এসেছি আপনাকে স্মরণ করে দিতে। ভুলে গেছেন সে অতীতের কথা? ভুলে করে দেখুন, একটি আপনার স্ত্রী পুত্র খেতে পারছিল না, কুয়ার জ্বালা ছটফট করে কেটে পড়েছিল, আর সেদিন আপনি ভিক্ষা রিজুলি কাটে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন এক বুড়ো অন্যর জন্য। আর সেদিন নবাব আপনাকে ওই রাস্তায় থেকে ঘুরে তুলে এনে প্রধান সেনাপতি মতো বহন করেছিল, আর তাকে আর তার স্ত্রী পুত্রীকে আপনি করতে চান হত্যা। আমি তাই যাচ্ছি, কিন্তু যাবার পূর্বে আপনাকে বলে যাচ্ছি, আজ আপনাদের এই অন্যায় প্রতিবাদ করার মতন সাহস কারণ না থাকবে এই ইব্রাহিম চুপ করে বসে থাকবে না, একদিন আপনাদের উপরে দাঁড়িয়ে যাবে আর বুঝিয়ে দেবে কত ধানের কত চাল। ইব্রাহিম,
আমিও দেখে নেব। বেশি বাড়াবাড়ি করলে তোমাকে কিন্তু আমি রেহাই দিব না ইব্রাহিম। আর হচ্ছে না জাফর আলী খাঁ। শোনা হুজুর সাহেব, আমাদের কাজ আমাদেরকে হাসিল আই চলো জাফর আলী খাঁ, আই চলো। কি ছিল আমার কপালে, স্বামী একা ফেলে পরপারে চলে গেল। এখন আমি এই অবশ শিশুটিকে নিয়ে কিভাবে রাজ্য পরিচালনা করব খোদা? তুমি আমাকে বলে দাও খোদা, তুমি আমাকে বলে দাও। সর্বনাশ হয়ে গেছে বেগম সাহেবা, সর্বনাশ হয়ে গেছে। শীঘ্রই শিশু কামালকে নিয়ে আপনি এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে চলে যান বেগম সাহেবা। কেন, কি হয়েছে বাবা ইব্রাহিম? উজির এবং সেনাপতি সাহেব আপনাদেরকে মারতে এই দ্রুতি এই প্রাসাদে ছুটে যাচ্ছে বেগম সাহেবা। তাদের কি লাভ? লাভ অনেক বেগম সাহেবা। ওই উজির সাহেব হবেন এই রাজ্যের প্রধান নবাব, আর ওই সেনাপতি জাফর আলী খাঁ হবেন প্রধান সেনাপতি। শীঘ্রই চলুন, নইলে এসে বলল বুঝি। না না, আমি যাব না। আমার স্বামী রাজ্য ছেড়ে আমি কোথাও যাব না। মরতে হয় এখানে মরব, তবু নিজের রাজ্য ছেড়ে আমি কোনো জায়গাতে চলে যাব না বাবা। আপনি তাহলে যাবেন না বেগম সাহেবা? না না, আপনি কি চান এই রাজ্যের সবটুকু সর্বনাশ হয়ে যাক? নাও, আমি ইব্রাহিম বেঁচে থাকতে এই সর্বনাশ কোনোদিন হতে দেবো না। আর যেমন করে হোক ওদের বিষ দাঁত ভেঙে দিয়ে চলে যাব। এসো বাবা কামাল, আমি তোমাকে নিয়ে চলে যাব এই অনেক দূরে, অনেক দাদা বেগম সাহেবা। আমার আর পিছু রাখবেন না বেগম সাহেবা, তাহলে তো অনেক সর্বনাশ হয়ে যাবে। আমি ওকে নিয়ে চলে গেল আমার বুকের মানিক, আমাকে ছেড়ে চলে গেল। আমার বুকের মানিক যেদিকে চলে গেছে আমিও সেদিকে চলে যাব। বেগম হোসনা বানুকে হত্যা, শিশু কামালকে হত্যা, ওই ইব্রাহিমকে হত্যা, আর সেনাপতি জাফর আলী খাঁর পথ হবে একেবারে পরিষ্কার। কামাল, তুমি কোথায়? এখনই আমি তোমার ওই জীবনের ছিনিবিনি খেলা একেবারে শেষ করেই দেব। হলো না, তার হলো না জাফর আলী খাঁ। তোমার আর আমার স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হলো না। পালিয়ে গেল বলে, পালিয়ে গেল বলে ইব্রাহিম শিশু কামালকে নিয়ে এই রাজ্য ছেড়ে ওই অন্য রাজ্যে পালিয়ে গেছে। পালিয়ে গেল। আশ্চর্য, আমি তো ভাবতে পারছি না উজির সাহেব। শত শত পাহাড় আগুন থাকতেই আর শয়তান ইব্রাহিম ওই শিশু কামালকে নিয়ে কেমন করে পালিয়ে গেল? আমাদের ভুল হয়ে গেছে জাফর আলী খাঁ। এই সেদিন ওই শিশু কামালকে হত্যা করে নাকি ওই হারামজাদা ইব্রাহিমকে আমাদের বন্দী করাই উচিত ছিল। এই ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকুন উজির সাহেব। আমি যেমন করেই হোক ওই বেঈমান দুটোকেই ওর জঙ্গল ঘুরে খুঁজে নিয়ে এসেই আপনার সম্মুখেই করবো আমি নির্মল হত্যা। তাই করতে হবে জাফর আলী খাঁ, তাই করতে হবে। তা না হলে আমার দেহে কোনোদিন শান্তি আসবে না, কোনোদিন শান্তি আসবে না। তাই চলো উজির সাহেব, তাই চলো। আমার এই সংসারে পুত্র কন্যা আমার যে কিছুই নেই,
একা একা একে জীবন আমি কেমন করে কাটিয়ে দেব? ও খোদা, তুমি তুমি যে আমার একটা উপায় খুঁজে দাও ও। খোদা। ওই তো দেখা যাচ্ছে কদমালি চাষার বাড়ি। কদমালি, কদমালি, তুমি কি বাড়িতে আছো? কে কে আমাকে নিশিরাতে ডাকছে? আমি ইব্রাহিম। ও ইব্রাহিম, আসুন। এই নিশিরাতে এই গরিবের বাড়ি কি জন্যে? আমি এসেছি তোমাকে না একটা ছেলে দান করতে। তাকে তুমি যত্ন করে মানুষের মতন মানুষ করবে, সে চিরদিন যে তোমারই থাকবে। আপনি আপনি আমাকে ছেলে 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 দান করবেন? এই যে আমার সৌভাগ্য। হ্যাঁ ভাই, কিন্তু তার পরিচয় তুমি গোপনে রাখবে। হ্যাঁ, এই ছেলে তোমার ছেলে বলেই পরিচিত হবে। এই নাও ভাই, এই ছেলেটি আমি তোমাকে দান করে যাচ্ছি, তুমি একে সহজভাবে গ্রহণ করে নাও ভাই। কাকা, কাকা, আপনি আমাকে ছেড়ে চলে যাবেন? তুমি চিন্তা করবে না, আমি মাঝে মাঝে এসে তোমাকে যে দেখে যাব, আমি যে তোমাকে মাঝে মাঝে এসে দেখে যাব। এসো এসো বাবা কমল, তুমি আমার বুকে এসো। আমার এই সংসারে পুত্র কন্যা বলে কিছুই নেই। আজ তোমাকে পেয়ে আমার আনন্দে বুকটা ভরে যাচ্ছে, আনন্দে বুকটা ভরে যাচ্ছে, ভরে যাচ্ছে। কি হতে যে কি হয়ে গেল জাফর আলী খান, আমি যে কিছুই ভাবতে পারছি না। এই জন্য কোনো চিন্তা করবেন না হুজুর সাহেব, আর যেমন করে হোক ওই শয়তান দুটোকে আমি খুঁজে ধরে নিয়ে আসবই। পারবে না জাফর আলী খাঁ, পারবে না। যাকে তোমরা মারতে চেয়েছিলে সে জল্লাদের হাত থেকে মুক্তি পেয়েছে। আপনি কি বলতে চান বেগম সাহেবা? বলতে নয় সেনাপতি সাহেব, কাজের প্রতিদান দিতে এসেছি। আর অর্থ খোদা যার ভাগ্যে মৃত্যু লেখেনি, শত চেষ্টা করে তাকে মারতে কেউ পারে না। তাই ওই শিশু কামাল আজ জল্লাদের হাত থেকে অনেক দূরে চলে গেছে। আমি কি আপনি বলতে চান আমরা শিশু কামালকে হত্যা করতে ষড়যন্ত্র করেছি? নিশ্চয় করেছেন, শুধু ষড়যন্ত্র নয়, তাকে আপনারা এই দুনিয়া থেকে সরে দিতে চেয়েছিলেন। বেগম সাহেবা, চুপ কর শয়তান, তোদেরকে আমরা হারে হারে চিনি ফেলেছি, তাই তো ভাবছি তোদের কি শাস্তি দিব। শাস্তি? কি আছিস? অসম্ভব বেগম সাহেবা, আপনি দিবেন আমাদের শাস্তি, তার আপনার স্বপ্ন কোনোদিনও সফল হবে না বেগম সাহেবা। অর্থের বিনিময়ে আমরা সবাইকে হাত করে নিয়ে ফেলেছি। এখন আপনার ভাগ্যকে সুবর্ণ করলে হলে আমাদের হুকুম মর্তে আপনাকে চলতে হবে, আর তা না হলে আপনার স্থান হবে ওই অন্ধকার কারাগারে। কথাটা যেন মনে থাকে। হে খোদা, এত বড় তোমার সাহস! আমার বেতনভুক্ত কর্মচারী হয়ে আমাকে তোমরা বন্দি করতে চাইছো? এ কি আছিস? বন্দি কর।
কেউ নেই বেগম সাহেবা, আপনাকে বাঁচানোর মতো লোক এই রাজপ্রাসাদে আর কেউ নেই। কোথায় কোথায় প্রহরী? হে খোদা, প্রহরী বন্দী করো বেগম সাহেবাকে। কোন কথা নয়, নিদল সেই অন্ধকার কারাকক্ষে। ও খোদা, এ কি লিখেছিলে আমার কপালে? হে কি তোমার লেখা খোদা? যারা আমার হুকুমের চাকর ছিল তাদের হাতে আজ আমি বন্দী খোদা। ঠিক বলছো। এই শয়তানের তুমি বিচার করো খোদা, তুমি বিচার করো। যাও প্রহরী, আমার সম্মুখ থেকে এই মুহূর্তে এই নিহতকে নিয়ে যাও ওই অন্ধকার কারাকক্ষে। চল বেগম সাহেবা, ওই অন্ধকার কারাকক্ষে বসে বসে সেই স্বপ্ন দেখুন। ওই চলো জাফর আলী খান, ওই চলো। ছেলেটি গেল কোথায়? দেখতে দেখতে ছেলেটি যে অনেক বড় হয়েছে, তাকে যে স্কুলে ভর্তি করে দেওয়া একান্ত প্রয়োজন। কাজল, 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 বাবা কাজল, আমাকে কেন স্মরণ করেছেন পিতা? বাবা তুমি তুমি আবার কাছে এসো বাবা। তুমি যে লেখাপড়া করার উপযুক্ত সময় হয়েছে কাজল, তাই তাই আমার ইচ্ছে তোমাকে স্কুলে পাঠিয়ে আমি যে সুশিক্ষিত করে গড়ে তুলতে চাই কাজল। সত্যি সত্যি পিতা, আমাকে আপনি স্কুলে ভর্তি করে দিবেন? এই যে খুশির কথা পিতা, হ্যাঁ, এই যে হ্যাঁ। খুশির কথা। হ্যাঁ কাজল, চলো চলো বাবা, তোমাকে যে আজই আমি স্কুলে ভর্তি করে দিয়ে আসি। তাই চলুন পিতা, তাই চলো বাবা, চলুন পিতা। তাই চলো। হ্যালো 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 স্কুলে হ্যালো স্কুলে পড়িতে আইলাম আমি একজন ছাত্র, তারপর পর ফেল করি এই পাস করিলাম মাত্র। পড়িতে আইলাম আমি একজন ছাত্র, তারপর পর ফেল করি এই পাস ছিল আশিক তোরা, খায়া করলাম সারা, লোকে বলে সারা পড়া দেখা ক্ষান্ত। স্কুলে পড়িতে আইলাম আমি একজন ছাত্র, বরাবর ফেল করে পাস করিলাম মাত্র। স্কুলে পড়িতে আইলাম আমি একজন ছাত্র, বরাবর ফেল করে পাস করিলাম মাত্র। বাবের জমি ছিল আশিক তোরা, ওই বিড়ি খায়া করলাম সারা, পাড়ার লোকে বলে শালা পড়া দেখা খান্ত।
যাইলাম আমি একজন ছাত্র তবে বারবার ফেল করে এই পাস করিলাম মাত্র এই এই ঝন্টু মন্টু, এই শোন, আচ্ছা তোরা কিসের আনন্দে গান গাচ্ছিস রে? মনের সুখে মনের আনন্দে মনের আনন্দে? কি রে বাবা, এই শোন, তাতে মনে হচ্ছে তোরা মনে হয় কারো প্রেমে পড়ে গেছিস। বড় চালাক আমি এই ঝন্টু, এই ঝন্টু, হে এদিকে আয়, শোন, আচ্ছা তুই কি এই ছেলের প্রেমে পড়েছিস নাকি রে? না আমি প্রেমে পড়বো, আমি বুড়ো হয়ে গেছি, আমি কার প্রেম করে পারি। তাই নাকি? এ রেখা কে? তুই আমার কাছে পড়া দে। কেন, আমাদের মাস্টার কোথায় রে? তোগারে মাস্টারের বউ ওই ডেলিভারি ওভার নিয়ে ওই মহিলা গেছে, তাই তোগারে মাস্টার আজকে স্কুলে বলে আসবো না, তুই আমার কাছে পড়া নিয়ে আয়। কে রে মন্টু? আমি তো কালকেই স্যারের বাসায় গিয়েছিলাম। এই আজকে রাত 10টায় হঠাৎ করে মারা গেছে, তাই স্কুলে আসবো না, আমার কলেজ আজকে আর পড়া তুই দিস। তুই নিবি? হ্যাঁ তা আচ্ছা দে, পড়া দে, কি পড়া দিবি? আজকের বড় হলো আমার নুনু, ছোট্ট নুনু। এই থাম থাম থাম, কি কি বল? একটু বুঝা বলিস, বুঝা, ও আচ্ছা কমান। আস্তে আস্তে বল। আমার নুনু ওই ছোট্ট নুনু। আগে বলি আমার নুনু, ছোট্ট নুনু, তারপর ওই বড়টার নুনু বড়, বড়টা নুনু আরো বড়, তারপর আর বৌদির নুনু চাপটা নুনু, বৌদুর নুনু, চ্যাপটা নুনু, মরতে হলো মরতে হলো গর্ত। ঠিক কথা আচ্ছা, কইছো কিন্তু। এখন এই পড়া মনে থাকলে গা। মনে তো থাকবো 100 বার থাকবো না সারি। তোর নাম কি? তোর মাউথ পিস করে। আমার নাম বেবি। এই শোনা, তুমি এদিকে এসো, আমার কাছে পড়া দাও। ওই দিনে কয় টিপ মারিস আর রাত্রি কয় টিপ মারিস? এই আমার নাম বেবি। কানে আলো সমস্যা তো, কানে আলো কম শুনি। বল তো দেখি, স্বামী আছে যতদিন, স্বামী আছে যতদিন, মাউথ পিস করো না এত তুই বুড়া মানুষ খালি ঢেক্কাই খা। দুই মুড়া বাল আর মধ্যে হচ্ছে লাল, এই স্বামী আছে যত কাল দিতে হবে তোর তত কাল। বল তো দেখি এই প্রশ্নের উত্তর। এই স্যার আসলে গা পড়া দিব, তোদের কাছে আবার পড়া দেব না। কসি না হ্যালো, স্যারের বউ ডেলিভারি হবে না, মরে গেছে। আচ্ছা দেখা যাক, ক্লাস আগে শুরু হোক ভালো করে। এই ঝন্টু মন্টু, তোরা তো গোলমাল করছিস কেন? এই ঝন্টু মন্টু, তোরা তো গোলমাল করছিস কেন? স্যার মারেন না, স্যার মারেন না। স্যার 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 আপনারা তো বই গো বই। হ্যালো, এই যে বই, এই যে। স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি বলে আজ স্কুলে আসবেন না? না আসবো তো। ওই তো ঝন্টু মন্টু বললো যে স্যার আজ স্কুলে আসবে না। এই ঝন্টু, আরেক কথা আছে স্যার, তা কি জন্য আসবেন না সেটা শুনবেন না? কি কথা? আমাকে ওরা বলেছে স্যার প্রেগনেন্ট, বাচ্চা হতে গিয়ে ওই যে ব্রিজ আছে না, ওই ব্রিজের নিচে বাচ্চা হতে গিয়ে মারা গেছে। মাস্টার এ রেখা, তুই আমার কাছে বস।
মাস্টার সাহেব, আপনার স্কুলে কি আসতে পারি? কে? আসুন, বলুন বলুন কেন এসেছেন? আমি এসেছি, আমার এই ছেলেটি আপনার স্কুলে ভর্তি করে দিতে মাস্টার সাহেব। বেশ, এ তো ভালো কথা। আমার স্কুলের ভর্তি ফিস, মাসিক বেতন, ভর্তি ফিস 30 টাকা, মাসিক বেতন 20 টাকা, এই মোট 50 টাকা। 160 টাকা দিলি চলবে। মাস্টার সাহেব, আমার কাছে যে একটি টাকাও নেই মাস্টার সাহেব, আমি না হয় আপনাকে পরে দিয়ে দিব। না, তা হবে না। বাকির কারবার আমার এখানে নেই। টাকা ছাড়া তোমার ছেলেকে স্কুলে ভর্তি করব না। টাকা ছাড়া স্কুলে ভর্তি করবে নিয়ে মাস্টার সাহেব, আমরা যে গরিব, আমার এই ছেলেটিকে আপনি দয়া করে আপনার স্কুলে ভর্তি করে নিন মাস্টার সাহেব। না, তা হবে না। বিনা পয়সায় এখানে লেখাপড়া চলে না। তোমরা স্কুল থেকে বেরিয়ে যাও। মাস্টার সাহেব, আমরা বুঝলেন, আমি যে করি, আর আমি ভর্তি নিতে যাচ্ছি, আমার কথা আমি না হয় দিন মজুরি করি আপনার টাকা দেবো, তাও যদি না হয় আমি এই তারে মানুষের কাছে ভিক্ষে করে হলেও আমি আপনার ঋণ শোধ করে দেব মাস্টার সাহেব। তবু মাস্টার সাহেব, আমার ছেলেকে নিরাশ করবেন না মাস্টার সাহেব। আপনার তা হবে না। পড়ে বল, তোমরা এখান থেকে চলে যাও। সালাম নাইলা খোকা, তোমাকে যে টাকা ছাড়া আমার এই স্কুলে ভর্তি করব না। তুমি চলে যাও খোকা, তুমি চলে যাও। আমি তো গরিবে মাস্টার, টাকা পয়সা নাই ও মাস্টার, করেন
করে করে ও মাস্টার আপনার স্কুলে ও মাস্টার দয়া করেন মোরে ও মাস্টার দয়া করেন মোরে ও মাস্টার দয়া করেন মোরে। খোকা, তুমি যতই অনুরোধ করো না কেন, তোমাকে আমি টাকা ছাড়া যে ভর্তি করতে পারবো না। বাবা, বাবা কাজল, আমরা যে গরিব, তাই তাই টাকা পয়সা ছাড়া মাস্টার চাই, তোকে স্কুলে ভর্তি করে নেবে না রে। কেন কেন পিতা, গরিবের কি লেখাপড়ার কোনো স্বাদ জাগে না পিতা? না, কেন কেন পিতা কেন? গরিবের নাকি মানুষ নয় গরিবের পিতা? কোনো লেখাপড়া নাই রে। না না, গরিবের লেখাপড়া শিখবার কোনো প্রয়োজন নেই। দাঁড় থেকে কাজ করে ভাত খাও, যাও, তোমরা বেরিয়ে যাও। ঠিক আছে, আমরা তাই যাচ্ছি মাস্টার সাহেব, আমরা তাই যাচ্ছি। চলুন যাও চলুন পিতা, যাও, চলুন। তোমরা বেরিয়ে যাও। তাই চলো কাজল। দাঁড়াও যুবক। স্যার, এই ছেলেটিকে আপনি দয়া করে স্কুল হতে তাড়িয়ে দিবেন না, তাকে আপনি দয়া করে স্কুলে ভর্তি করে নিন। গরিব হলো তো সেও একটা মানুষ, তারও তো মন চায় লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে। তাই দয়া করে আপনি ওই ছেলেটিকে স্কুলে ভর্তি করে নিন। তুমি তা বুঝবে না রেখা। গরিবের লেখাপড়া হয় না, কারণ কারণ নিয়মিত বেতনও বের করে দিতে পারে না। ছেলেটির বেতন ও খরচ আমি দিচ্ছি মাস্টার মশাই, তবু ওনাকে আপনি বের করে দিবেন না, দয়া করে ভর্তি করে নিন। হেই হেই নিন টাকা, আপনি ওকে স্কুলে ভর্তি করুন। তোমার নাম কি যুবক? তো এবং তোমার পিতার নাম কি? আমার নাম কাজল, আর পিতার নাম কদম আলী চাষা। তুই আমার ছেলেকে স্কুলে ভর্তি করে দিলি মা। আমি যে তোকে আশীর্বাদ করি মা, তোকে আশীর্বাদ করি তুই দীর্ঘজীবী হবা, তুই যে দীর্ঘজীবী হ। আমাকে দোয়া করবেন বাবা, আপনার আশীর্বাদে আমার অনেক কিছু। কাজল, তোমাকে স্কুলে ভর্তি করা হলো। আগামী কাল থেকে নিয়মিত স্কুলে আসবে। যাও, আজ তোমাদের সকলের ছুটি। আমরা নিয়মিত স্কুলে আসবো স্যার, নিয়মিত স্কুলে আসবো।